প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। আসলে এই অনলাইন ক্লাস থেকে আমরা যতদূর সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি একটু মনোযোগী হও এবং প্রতিটা ক্লাস যদি ঠিকমতো লক্ষ্য করো, কিছু না কিছু তোমরা শিখতে পারবে, কিছু না কিছু তোমরা বুঝতে পারবে। করোনার কারণে আমাদের যে ক্ষতি হয়েছে বা যে ক্ষতি হচ্ছে, অনেকটা ক্ষতি তোমরা পুষিয়ে নিতে পারবে। তাই আশা করব তোমরা অন্ততপক্ষে সবাই এই ক্লাসগুলো দেখবে। যাই হোক, আজ আমি তোমাদের যে বিষয় পড়াবো, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 13 বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। তাহলে আমরা এই অধ্যায়ে বুঝতে পারলাম যে আমরা আজকে কি পড়ব। আমরা পড়ব বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা সম্পর্কে জানব। আমি জানি সেই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। ইউএন মানে জাতিসংঘ প্রতিষ্ঠা ছিল 1945 সালে। পৃথিবীতে বর্তমানে 195টি দেশ রয়েছে। পৃথিবীতে বর্তমানে 195টি দেশ রয়েছে। এই দেশগুলো এক অঞ্চলে অবস্থিত নয়, এক একটা দেশ এক একটা অঞ্চলে অবস্থিত এবং প্রত্যেকটা দেশ এখন অপরের সাহায্য সহযোগিতা ছাড়া চলতে পারে না। একটা দেশের চলতে গেলে তার পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশের সাহায্য সহযোগিতার প্রয়োজন। একার পক্ষে বর্তমান পৃথিবীতে চলা সম্ভব নয়। তোমরা একটা চিন্তা করো যে কোনো দেশের প্রচুর পরিমাণ ধান উৎপন্ন হয়, কিন্তু পার্শ্ববর্তী একটা দেশে প্রচুর তেল উৎপন্ন হয়। তাহলে এই ধান উৎপাদনকারী দেশ তেল পাবে কোথা থেকে? পক্ষান্তরে যে দেশে তেল উৎপন্ন হচ্ছে সে দেশ ধান পাবে কোথা থেকে? তাহলে তাই কী করতে হবে? বিনিময় করতে হবে। একজনের সাথে আরেকজনের কোঅপারেট, সম্পর্ক ভালো করতে হবে, সহযোগিতা করতে হবে। তাই এরকম পৃথিবীতে একটি রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য দুটো সংস্থা গড়ে উঠেছে। দুটো সংস্থা, এক আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং আঞ্চলিক সংস্থা, আঞ্চলিক সংস্থা। পৃথিবীতে এরকম দুইটা সংস্থা গড়ে উঠেছে, একটা হচ্ছে অঞ্চল ভিত্তিক এবং একটা আন্তর্জাতিক। আমরা জানি এরকম অঞ্চল ভিত্তিক যে সংস্থাগুলো রয়েছে, আমাদের দক্ষিণ এশিয়ায় রয়েছে সার্ক। দক্ষিণ এশিয়া কি আছে? সার্ক, SAARC। ঠিক তেমনি ইউরোপীয় দেশ সাহায্য সহযোগিতা করার জন্য রয়েছে EU, ইউরোপিয়ান ইউনিয়ন। EU হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন। আমরা সার্ক জানি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন। রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, আরও রয়েছে OAU, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। তাহলে এরকম বিভিন্ন আঞ্চলিক সংস্থা আমাদের রয়েছে। এশিয়ান, ASEAN, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তাহলে এরকম আমাদের এগুলো আঞ্চলিক সংস্থাগুলো রয়েছে। এই আঞ্চলিক সংস্থাগুলো একে অপরকে সাহায্য করছে অঞ্চল ভিত্তিক। এগুলো হচ্ছে আঞ্চলিক, এগুলো আঞ্চলিক।
এই সংস্থাগুলো আঞ্চলিক সংস্থা। ঠিক তেমনি আঞ্চলিক সংস্থার পাশাপাশি কিছু সংস্থা রয়েছে যেগুলো আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এরকম কিছু সংস্থার নাম আমরা জানবো। সেই সংস্থাগুলো হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক। এরকম আন্তর্জাতিক সংস্থা রয়েছে ইউএন, ইউনাইটেড নেশনস, ইউএন, ইউনাইটেড নেশন, সংক্ষেপে বলে জাতিসংঘ। আরো রয়েছে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। আরো রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন, জোট নিরপেক্ষ। তাহলে বিশেষ করে আর এই ইউএন জাতিসংঘের অনেকগুলো শাখা রয়েছে, ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনডিপি রয়েছে, ফাও, FAO, WHO, আরো রয়েছে এরকম আমাদের অনেকগুলো সংস্থা রয়েছে। তাহলে আমরা দেখলাম এগুলো আন্তর্জাতিক সংস্থা। তাহলে আঞ্চলিক সংস্থাগুলো একটা অঞ্চল ভিত্তিক দেশের পরস্পর সহযোগিতা মূলক সংস্থা। এরকম সংস্থা হচ্ছে সার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ঐক্য সংস্থা এবং আসিয়ান। আর আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে সেগুলো জাতিসংঘ এবং ইসলামিক অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, ইসলামিক সহযোগী সংস্থা। তাহলে এরকম সংস্থাগুলো রয়েছে। আজ আমরা এই বিষয়ের পরে আমরা আন্তর্জাতিক একটা সংস্থা ইউএন, আন্তর্জাতিক সংস্থা আমরা ইউএন নিয়ে আজকে আলোচনা করব। আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইউএন, জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থা প্রধান যে সংস্থা তার নাম আমরা সবাই জানি, জাতিসংঘ। ইউনাইটেড নেশনস, ইউএন মানে UNITED, ইউনাইটেড নেশনস, NATIONS, ইউনাইটেড নেশনস। তাহলে জাতিসংঘের সংক্ষিপ্ত নাম ইউএন, ইউনাইটেড নেশনস। এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। 1945 সালে পৃথিবীর সমস্ত মানুষের উপকার করার জন্য, প্রত্যেক মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য এই সংস্থা গঠিত হয়েছিল 1945 সালে। এর পরবর্তী যে আমরা জাতিসংঘের অনেকগুলো সংস্থা রয়েছে সেগুলো আমি একটু বলেছি যে কি সংস্থা রয়েছে। এমন সংস্থা রয়েছে ইউনিসেফ, UNICEF, ইউনিসেফ। রয়েছে UNESCO, আছে ইউনেস্কো, আছে ইউএনডিপি, আছে আরো রয়েছে ফাও, FAO, আরো রয়েছে WHO। তাহলে আমাদের এই সংস্থা রয়েছে, আমাদের এগুলো এই জাতিসংঘের সংস্থা, ইউনাইটেড নেশনসের সংস্থা, ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, ফাও এবং হু। প্রত্যেকটা সংস্থা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে। বিশেষ করে দারিদ্র উন্নয়নশীল দেশের জন্য এই সংস্থা বিশেষ কাজ করে থাকে। তাহলে আজকে আমরা এই আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের, আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘেরই একটা শাখা। আর এই শাখা সম্পর্কে আমরা পড়ব। প্রথম যে বিষয়টা আমরা আজকে পড়ব এর নাম হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ, UNICEF, ইউনিসেফ। জাতিসংঘের প্রথম গুরুত্বপূর্ণ একটা শাখার নাম ইউনিসেফ। সংক্ষেপে ইউনাইটেড নেশনস, UNITED, ইউনাইটেড নেশনস, NATIONS, ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল, INTERNATIONAL, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল, INTERNATIONAL, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল। চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, চিলড্রেন, CHILDREN, চিলড্রেন ইমার্জেন্সি, EMERGENCY,
FUND, ফন্ড FUND। তাহলে আমরা আজ যে শাখাটা পড়বো এই শাখার নাম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। তাহলে আমরা এর নামকরণের মধ্যেই আমরা এই সংস্থার প্রধান যে কাজ এগুলো আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি। এই সংস্থা প্রতিষ্ঠা হয় কত সালে? প্রতিষ্ঠা লাভ করে 1946 সালে। 1946 সালে এই সংস্থা প্রতিষ্ঠা লাভ করে। এর সদর দপ্তর নিউ ইয়র্ক, USA। তাহলে আমরা বুঝতে পারলাম এই সংস্থা গঠিত হয়েছিল 1946 সালে। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এবং এই সংস্থা শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল 1965 সালে। 1965 সালে নোবেল পুরস্কার পেয়েছিল শান্তির জন্য। আচ্ছা, তাহলে আমরা জানলাম এই সংস্থা সম্পর্কে, আমরা কিছু জানলাম যে এই সংস্থার পুরো নাম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এই সংস্থা প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। আরো 1965 সালে এই সংস্থা শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। তাহলে এই সংস্থার কি কাজ? এই সংস্থা শিশুদের, উন্নয়নশীল দেশের শিশুদের এবং মায়ের স্বাস্থ্যর উন্নয়নের জন্য এই সংস্থা কাজ করে থাকে। দারিদ্র্যপীড়িত শিশু, নিপীড়িত শিশু এবং অপুষ্টির শিকার শিশু, মা যারা অপুষ্টির শিকার হচ্ছে, এদের উন্নয়নের জন্য অঞ্চল ভিত্তিক নয়, সমস্ত পৃথিবীব্যাপী এই সংস্থা কাজ করে থাকে। তাহলে আমরা এই ইউনিসেফ সম্পর্কে মোটামুটিভাবে জানার চেষ্টা করেছি। এরপর আমরা আরো একটি সংস্থা সম্পর্কে জানবো। এই সংস্থার নাম হচ্ছে ইউনেস্কো। UNESCO। আমরা এখন যে সংস্থার নাম জানবো ইউনেস্কো। এর পুরো নাম ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল, ইউনাইটেড নেশন এডুকেশনাল, EDUCATIONAL, United Nations Educational, Scientific, SCIENTIFIC, United Nations International, United Nations Educational and Scientific, and Cultural, CULTURAL, Cultural Organization, Cultural Organization। তাহলে আমরা যে সংস্থা জানবো ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে এই সংস্থার নাম হচ্ছে, সংক্ষেপে বলবো আমরা, ইউনেস্কো। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে। ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে। তাহলে আমরা জানলাম ইউনেস্কোর প্রধান সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে। বর্তমানে এর সদস্য রাষ্ট্র 195টি। বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র সদস্য রাষ্ট্র এই সমস্ত সদস্য 195টি। তাহলে আমরা জানলাম যে ইউনেস্কোর
সদস্য রাষ্ট্র 195টি। এই শাখা প্রধানত কাজ করে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, সাংস্কৃতিক যোগাযোগ, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ, এই 3টি ক্ষেত্রে 4টি ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে থাকে। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগ প্রতিটা বিষয়ে এরা উন্নয়নশীল দেশকে সাহায্য সহযোগিতা করে থাকে। এই ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। আমি জানি 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমরা মাতৃভাষার জন্য আমাদের দেশের ছেলেরা প্রাণ দিয়েছিল। সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি থেকে আমরা এই 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছিলাম। কিন্তু ইউনেস্কো উপলব্ধি করতে পেরেছে যে এই মাতৃভাষা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের মানুষের মাতৃভাষাকে রক্ষার জন্য, তাদের মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রয়োজন। এই উপলব্ধি থেকে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করেছে। এই ইউনেস্কো আমাদের দেশের প্রাচীন ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য কাজ করছে। এরকম দুটো ঐতিহ্য রয়েছে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। এই পুরাতন ঐতিহ্য বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ এবং পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহার যে পুরাতন ঐতিহ্য রয়েছে, এগুলো সংরক্ষণের জন্য এই ইউনেস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ইউনেস্কো কি, ইউনেস্কোর অর্থ জেনেছি, ইউনেস্কো সদর দপ্তর জেনেছি, সদস্য রাষ্ট্র জেনেছি। আমরা 21শে ফেব্রুয়ারি এরা মাতৃভাষা হিসেবে ঘোষণা করেছে। আর আরো জেনেছি যে এই ইউনেস্কো আমাদের দেশের 60 গম্বুজ, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ এবং পাহাড়পুরের বৌদ্ধবিহার এর এই পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে আমরা জাতিসংঘের আরো একটি শাখা সম্পর্কে জানব। জাতিসংঘের আরো একটি শাখা ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে আমরা আজ আরো একটা সংস্থা সম্পর্কে জানবো, জাতিসংঘের খুবই গুরুত্বপূর্ণ সংস্থা। এই সংস্থার নাম ইউএনডিপি, সংক্ষেপে বলা হবে ইউএনডিপি, আর বিস্তারিতভাবে বলা হবে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে আমরা এই সংস্থা কি কাজ করে আমাদের জানতে হবে। প্রধান কাজ বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ। এর প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে বিশ্ব থেকে দারিদ্র্য দূর করা, বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ। তাহলে আমরা ইউএনডিপি প্রধান যে কাজটা জেনেছি, বিশ্ব থেকে দারিদ্র্য দূর করে একটা সুন্দর পৃথিবী গড়ে তোলা, একটা সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য এই কাজ করে থাকে। এই সংস্থা বিশেষ করে 6টি ক্ষেত্রে কাজ করে। এটা 6টি ক্ষেত্রে কাজ করে, 6টি ক্ষেত্রে এদের কাজ করে থাকে এই সংস্থা। ইউএনডিপি বিশ্ব থেকে দারিদ্র্য দূর করার জন্য 6টি ক্ষেত্রে কাজ করে থাকে। 1 নম্বর, যে কাজগুলো করে থাকে, 1 নম্বর গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে। তাহলে আমরা জানবো 1 নম্বর যে কাজ করে গণতান্ত্রিক, সারা বিশ্বে মানুষের অধিকার প্রতিষ্ঠা, তাদের বাক স্বাধীনতা, তাদের চলাফেরার স্বাধীনতা, ধর্মচর্চা বাচ্চা পালন করার অধিকার, এই সব অধিকার তারা পালন করার জন্য যে
স্বাধীনতা, এই জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এই সংস্থা কাজ করে থাকে। 2 নম্বর, দারিদ্র্য দূরীকরণ। দারিদ্র্য দূরীকরণের জন্য এই সংস্থা, ক্ষুধামুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য এই সংস্থা নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশে, অনুন্নত দেশে এবং দরিদ্র দেশগুলোতে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে আমরা দেখব সংকট মোকাবেলা। 3 নম্বর, সংকট মোকাবেলা। দেশে বিভিন্ন ধরনের সংকট থাকতে পারে, রাজনৈতিক সংকট, সামাজিক, অর্থনৈতিক, আরো অনেক ধরনের সংকট রয়েছে। এই সমস্ত সংকট মোকাবেলা করে দেশকে একটা পর্যায়ে আনার জন্য এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 4 নম্বর, পরিবেশ ও এনার্জি। আমরা জানি আমরা পরিবেশ থেকে গাছপালা, মাটি, এই সবকিছু আমাদের পরিবেশ ধীরে ধীরে দূষিত হচ্ছে। এই দূষিত পরিবেশ থেকে আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য এই সংস্থা কাজ করছে এবং শক্তি সংরক্ষণ, প্রাকৃতিক শক্তিকে ব্যবহারের মাধ্যমে আমরা নব পৃথিবী গড়ে তোলার জন্য এই সংস্থা গুরুত্বপূর্ণ কাজ করছে। তথ্য যোগাযোগ। 5, তথ্য ও যোগাযোগ। এই সংস্থা তথ্য, আইসিটি এবং ইনফরমেশন, তথ্য এবং যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন করার জন্য এই সংস্থা কাজ করে যাচ্ছে। বর্তমান বিশ্বে যে সমস্ত দেশ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে পিছিয়ে আছে, এই সমস্ত দেশকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি দিয়ে এই সংস্থা কাজ করছে এবং ওই সমস্ত দেশকে সমপর্যায়ে উন্নয়নশীল দেশের, উন্নত দেশের সমপর্যায়ে আনার জন্য তারা এই সংস্থা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। এছাড়া আরো রয়েছে 6 নম্বর, এইচআইভি ও এইডস ইত্যাদি মারাত্মক রোগ, হিউম্যান ইমিউন ভাইরাস এবং অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, হিউম্যান ইমিউন ভাইরাস এবং অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম ইত্যাদি মারাত্মক রোগ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য এই সংস্থা কাজ করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই ইউএনডিপি যে কাজ এবং তার কোন কোন ক্ষেত্রে কাজ করছে এগুলো মোটামুটি জানার চেষ্টা করলাম। এরপর আমরা আরো একটি সংস্থা সম্পর্কে জানবো। এই সংস্থার নাম FAO, ফুড, ফুড অ্যান্ড এগ্রিকালচার। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তারা বুঝলাম খাদ্য এবং কৃষি দ্রব্য বৃদ্ধি করার জন্য, অর্থাৎ লোক সংখ্যা দিনে দিনে বাড়ছে পৃথিবীতে। এই বর্ধিত লোক সংখ্যার জন্য প্রয়োজন খাদ্য, বর্ধিত খাবারের প্রয়োজন, আর বর্ধিত খাবার জন্য দরকার খাদ্য, আমাদের দরকার খাদ্য। আর আমাদের পৃথিবীর জমি বাড়ছে না, জমি কমে আসছে। তাহলে এই কম জমিতে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমাদের খাদ্যদ্রব্যকে আরো, কৃষিপণ্যকে আরো বেশি করে বাড়ানো যায়, এই জন্য এই খাদ্য বৃদ্ধি করার জন্য এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কাজ করে যাচ্ছে। সারা পৃথিবীতে এরা কাজ করে যাচ্ছে। এর পরবর্তী আর এর সদস্য রাষ্ট্র পৃথিবীতে এর সদস্য রাষ্ট্র বর্তমানে 194টি। বর্তমানে এই FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এর সদস্য রাষ্ট্র বর্তমানে 194টি। আর এর সদর দপ্তর হচ্ছে ইতালির রাজধানী রোমে। ইতালির রাজধানী রোম শহরে। তাহলে আমরা জানলাম যে এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর ইটালির রাজধানী রোম শহরে অবস্থিত। বর্তমান সদস্য রাষ্ট্র 194টি। আর এই সংস্থা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছে। এছাড়া আমরা আরো একটা সংস্থা সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এই লাস্ট একটা সংস্থা জানবো, এর নাম WHO, ওয়ার্ল্ড হেলথ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
আমরা জানবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই সংস্থা স্বাস্থ্য জনসংখ্যা বৃদ্ধির সাথে মানুষ বিভিন্ন অপুষ্টিতে ভুগছে, এর অপুষ্টিতে ভুগে বিভিন্ন অসুখ বিসুখ রোগে তারা পতিত হচ্ছে। আর এই রোগাক্রান্ত মানুষকে সুস্থতা দান করার জন্য এই WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কাজ করে যাচ্ছে। বিশেষ করে যারা বস্তিতে বাস করে, যারা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে, এই সমস্ত মানুষকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য এই WHO কাজ করে যাচ্ছে। বিভিন্ন টিকা আবিষ্কার, নতুন নতুন রোগ নিয়ে গবেষণা। বর্তমানে সাম্প্রতিক বিশ্বে আমরা যে করোনা মহামারীতে তোমরা মানুষ আক্রান্ত হচ্ছে, সারা পৃথিবী আক্রান্ত হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই করোনাকে মোকাবেলা করার জন্য, নতুন টিকা আবিষ্কার করার জন্য এই WHO নিরলস পরিশ্রম যাচ্ছে, নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই WHO। তাহলে পৃথিবীর মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য এই WHO এর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে জাতিসংঘের অনেকগুলো শাখা সম্পর্কে আমরা জেনেছি ইউনিসেফ, ইউনেস্কো, UNDP, আমরা জেনেছি FAO, আমরা জেনেছি WHO, এই সম্পর্কে আরো জেনেছি। তাহলে তোমরা এগুলো সম্পর্কে আরো পড়বে, আরো জানার চেষ্টা করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের অন্য বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।